এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। নামটা শুনে সেইখানে উপস্থিত প্রত্যেকে অবাক হলো। নির্ভীক সন্দিহী গলায় প্রশ্ন করল, তুমি শিওর যে ওরা মুন্নি বলছিল? হ্যাঁ রে বাবা, ওর নাম মুন্নি। ও আবার এসব শুরু করেছে? এতবার করে বোঝানোর পরও শোধরালো না। নির্ভীক এক প্রকার চেঁচিয়ে পাশ থেকে সাফিনকে ডেকে বলল, এক্ষুনি গিয়ে মুন্নি সহ বাকি সব কটাকে এখানে ডেকে নিয়ে আয়। বলবি আমি ডাকছি, 1 সেকেন্ডও দেরি করলে খবর আছে। সাথে সাথে সাফিন ওদেরকে ডাকতে চলে গেল। নির্ভীক প্রভার হাত থেকে পানির বোতলটা নিয়ে মুখে খুলে প্রভাকে হাতটা দিতে বলল। কোন হাত দিব? নির্ভীক শান্ত কণ্ঠে বলল। যে হাতে ব্যথা পেয়েছো। প্রভা হাতটা বাড়িয়ে দিতে নির্ভীক সেখানে ধীরে ধীরে পানি ঢালতে লাগলো। আর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বন্ধুরা। নির্ভীক নাকি নিচ থেকে কোনো মেয়ের হাত ধরে পানি দিয়ে দিচ্ছে, এটাও সম্ভব? হাতে পানি দেওয়া শেষে নির্ভীক প্রভার দিকে বোতলটা এগিয়ে দিয়ে মুখে পানি দিতে বলল। প্রভা বাধ্য মেয়ের মতো তাই করলো। নির্ভীক এই প্রথম হয়তো প্রভার দিকে এতটা মনোযোগ দিয়ে তাকালো। সামান্য কান্নাতে মেয়েটার ফর্সা মুখ লাল হয়ে উঠেছে। পরনে তার আজ হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো বেনি করা, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া। কারো মুখে সত্যি মায়া মায়া ভাবটা ফুটে উঠে কিনা নির্ভীকের সেটা জানা নেই, কারণ সে তো কখনো কারো মুখের দিকে এত মনোযোগ সহকারে তাকায়নি। আর যদি সত্যি মুখে মায়া মায়া ভাব ফুটে ওঠে তাহলে নিঃসন্দেহে নির্ভীকের কাছে সেই মায়াবী মুখের অধিকারী হলো প্রভা। প্রভা মুখে হালকা করে পানি ছিটা দিচ্ছে। নির্ভীকের দিকে তাকাতে নির্ভীক চট করে নিজের চোখটা ঘুরিয়ে নেয়। প্রভা ওর হাতের বোতলটা নির্ভীকের দিকে এগিয়ে দেয়। নির্ভীক সেটা নিয়ে নেয়। এবার প্রভাকে জিজ্ঞেস করল, ওরা তোমাকে মারলো কেন? মানে কারণটা কি বলেছিল? প্রভা কিছু বলতে যাবে তার আগে সেখানে সাফিন, মুন্নি আর তার দলবল নিয়ে হাজির হয়। ওদের আগমন দেখে নির্ভীক প্রভার উপর থেকে চোখ সরিয়ে নিয়ে মুন্নিদের দিকেই তাকালো। মুন্নির মুখ দেখে বোঝার উপায় নেই যে সে একটু আগে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। সে নির্ভীককে দেখে একগাল হেসে প্রশ্ন করল, কি রে নির্ভীক, হঠাৎ এখানে ডাকলি? কোনো সমস্যা? সমস্যাটা তো তুই বলবি মুন্নি। ওর গায়ে হাত তুলেছিস কেন? নির্ভীক প্রভাকে দেখিয়ে প্রশ্নটা করলো মুন্নিকে। এদিকে মুন্নি কিছুক্ষণ ভালো করে প্রভাকে দেখার পর বলল, কে মেয়ে? আর আমি কেন ওকে মারতে যাব? আমি তো ওকে চিনি না। মুন্নির কথা শুনে প্রভা যেন আকাশ থেকে পড়ল। একটু আগেই তাকে এভাবে মেরে এখন বলছে তাকে চেনেই না। এতবার একটা মিথ্যে কথা বললো, তাও আবার প্রভার নামে। শুধু প্রভা একা অবাক হয়নি, বাকি সবাই একইভাবে অবাক হয়েছে। নির্ভীক সন্দেহ গলায় মুন্নিকে আবারও বলল, তুই সত্যি ওকে চিনিস না? মিথ্যা বলবি না মুন্নি, আমি কিন্তু তোকে খুব ভালোভাবেই চিনি। মুন্নি এবারও প্রভাকে চিনতে সম্পূর্ণ অস্বীকার জানালো। প্রভা, না নির্ভীক, আমি বলছি তো ওকে আমি চিনি না। তুই কি আমাকে বিশ্বাস করছিস না? এবারে আর চুপ থাকতে পারলো না। মেয়েটার সামনে মিথ্যে কথা বলেই যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো নির্ভীক প্রভাকেই ভুল বুঝবে। এই মুন্নি আপু যখন মেরেছেন তখন বলতে আবার ভয় পাচ্ছেন কেন? একটু আগে তো খুব বলছিলেন যে আপনি কে আমি জানি না, আপনার কথা না শুনলে আপনি কি সব যেন করে দেবেন আমার সাথে। তো এখন মিথ্যে বলছেন কেন? আমাকে একা পেয়ে খুব সাহস বেড়েছিল তাই না? যেই বড় ভাইকে দেখেছেন অমনি ফাটা বেলুনের মতো চুপসে গেলেন তাই না? প্রভার কথা শুনে মুন্নি এবার তেতে উঠে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে কখন মেরেছি? একদম আমার নামে মিথ্যা অভিযোগ করবে না। আমি তো মিথ্যে অভিযোগ করছি না। আপনি তো সত্যি আমার গলা চেপে ধরেছিলেন, আর আপনার ওই বান্ধবীটা আমাকে স্কেল নিয়ে মেরেছিল। মুন্নি এবার নির্ভীকের দিকে তাকিয়ে বলল, নির্ভীক, তুই বিশ্বাস কর, আমি এমন কিছুই কইনি। আমি তো অনেকদিন আগে এসব করা ছেড়ে দিয়েছি। বল, তোর কথাতে তো আমি এসব করা ছেড়ে দিয়েছি। নির্ভীক এবার সত্যি বুঝতে পারছে না যে কে সত্যি বলছে। এটা ঠিক যে মুন্নি আগে এসব করতো, কিন্তু এখন নির্ভীক নিষেধ করার পর থেকে অনেকদিন হলো যে আর এসব করে না। কিন্তু প্রভা কেন ওর নাম মিথ্যে বলতে যাবে? ওর হাতে মুখে এখনো মারের স্পষ্ট প্রমাণ আছে। ওর তো মুন্নির নামে মিথ্যে বলে লাভ নেই। নির্ভীক এবার একবার মুন্নির দিকে তাকাচ্ছে তো একবার প্রভার বুকের দিকে তাকাচ্ছে। প্রভা বুঝতে পারলো যে নির্ভীক তাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। এরই মাঝে শামীম আর বায়াজিৎ বলে উঠল, নির্ভীক, এই নতুন মেয়েটাই মনে হয় মিথ্যে বলছে। মুন্নি তো সত্যি এসব মারপিট করা ছেড়ে দিয়েছে।
আর ওরকে মেরে লাভটাই বা কি? নির্ভীক, এই নতুন মেয়েটা মনে হয় মিথ্যা বলছে। মুনি তো সত্যি মারপিট করা ছেড়ে দিয়েছে, আর ওরকে মেরে লাভটাই বাকি। ওদের যুক্তি শুনে প্রভা বলল, আর ওনার নামে মিথ্যে বলে আমার লাভটা কি ভাইয়া? না আমি ওনাকে আগে থেকে চিনি না, আর না ওনার সাথে আমার জনম জনমের শত্রুতা আছে। তাহলে আমি কেন ওনাকে ফাঁসাতে চাইবো বলতে পারেন? প্রভা এবার নির্ভীকের দিকে তাকে করুণ কণ্ঠে বলল, আপনিও কি মনে করেন যে আমি মিথ্যে বলছি বড় ভাই? তোমার কথা মতে মুন্নি তোমাকে মেরেছে? আমার কথা মতো না বড় ভাই, উনি সত্যি আমাকে মেরেছেন। ঠিক আছে, তো ও তোমাকে মারার কারণটা বলেছিল কি? প্রভা নির্ভীকের প্রশ্নের উত্তর দেবে তার আগে মুন্নি নির্ভীককে বলল, এসব প্রশ্ন কেন আসছে নির্ভীক? আমি তো বললাম যে আমি ওকে চিনি না। নির্ভীক রাগের দৃষ্টিতে মুন্নির দিকে তাকিয়ে বলল, তুই ওকে না চিনলেও আমি তো তোকে চিনি। প্রভা, তুমি বলো তো কি হয়েছিল? আসলে বড় ভাই, আমি ক্লাস শেষের রুম থেকে বের হয়েছিলাম। দ্বিতীয় তলায় এসে দেখি ওনারা সবাই দাঁড়িয়ে আছে। আমি তেমন গুরুত্ব দেইনি ব্যাপারটায়। তো আমি যখন নামতে গেলাম তখন ওই মুন্নি আপু আমাকে নাম ধরে ডাকেন। আমি পেছনে তাকানোর পর উনি আমাকে আমার নাম, ডিপার্টমেন্ট, বাড়ি কই আরো অনেক প্রশ্ন করেন। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। এরপর উনি বলেন যে আমি ওনাকে চিনি কিনা। আমি উত্তরে বলি দরকার নেই তো। প্রভা এই কথাটা বলার সাথে সাথে নির্ভয় হেসে ফেলল। প্রভা সেদিকে এক নজর তাকিয়ে আবারও বলতে শুরু করে, এই কথাটা বলার পর পাশ থেকে ওনার একজন বান্ধবী আমার হাতে স্টিলের স্কেল দিয়ে আঘাত করে। তারপর আমি যখন রেগে যাই তখন ওই মুন্নি আপু এসে আমার চোয়াল চেপে ধরে আমাকে হুমকি দেয় আমি যেন আপনার সাথে কথা না বলি। ওনার নাকি এটা একদমই পছন্দ না যে আপনি আমার বা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুন, এবং উনি যে আমাকে এই বিষয়ে হুমকি দিয়েছে সেটা যদি আমি আপনাকে বলি তাহলে নাকি উনি আমার এমন অবস্থা করবে যেটা আমি ভাবতেও পারছি না। তারপর আমি যখন ওনাকে ছাড়তে অনুরোধ জানাই উনি আমাকে ধাক্কা মেরে ছেড়ে দেয়। তারপর আমি ওখান থেকে পালিয়ে আপনার খোঁজে আসি। এখন আপনিই বলুন বড় ভাই, আমি কেন ওনার নামে মিথ্যে অভিযোগ আনবো? এই ঘটনার আগে তো আমি ওনাকে চিনতামও না। সবে মাত্র 2 দিন হলো এখানে এসেছি। আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে ওনার নামে বানিয়ে বানিয়ে আপনার কাছে বলবো? কথাগুলো এক নাগারে বলে থামলো প্রভা। নির্ভয় ওর দিকে পানির বোতল এগিয়ে দিতেই প্রভা হাসি হাসি মুখ করে বলল, এটারই দরকার ছিল ভাইয়া। নির্ভীক এবার মুন্নির দিকে ঘুরে দাঁড়ালো। ইতিমধ্যে মুন্নি চুপসে গেছে। সে জানে নির্ভীক মিথ্যে বলা একদম পছন্দ করে না। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার, তুই ঠিক করার কে? শেষের কথাটা নির্ভীক এতটাই জোরে বলল যে মুন্নি সহ প্রভাও কেঁপে উঠল। মুন্নি কাপা কাপা গলায় বলল, ও মিথ্যা বলছে নির্ভীক, আমি সত্যি ওকে চিনি না। তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতিস তাহলে এখনই তোকে একটা চড় লাগাতাম। আর একদিন যদি তোকে আমার ব্যাপারে এসব খবরদারি করতে দেখেছি তো আমার থেকে খারাপ কেউ হবে না। ক্ষমা চা প্রভার কাছে। মুন্নি এতক্ষণে নামিয়ে রাখা মাথা এবার তুলে বলল, অসম্ভব, আমি চাইবো ওর কাছে ক্ষমা? কখনোই না। ক্ষমা চা মুন্নি। না নির্ভীক, আমি ওর কাছে ক্ষমা চাইবো না। তুই আমাকে অন্য কিছু বলতে বল, কিন্তু আমি ওর কাছে ক্ষমা চাইবো না। বেশ, তাহলে আমি অন্য কিছুর ব্যবস্থাই করি। প্রভা, ওরা তোমাকে স্টিলের স্কেল দিয়ে মেরেছিল না? হ্যাঁ ভাই। নির্ভয়, এক্ষুনি গিয়ে কয়েকটা স্টিলের স্কেল নিয়ে আয় তো, ওর কাজ আবার ওকে ফেরত দেব। প্রভা, তুমি ওকে মারতে পারবে না? প্রভা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, পারবো না মানে? মেরে একদম ভর্তা বানিয়ে দিব। ঠিক আছে, তাহলে তাই হোক। নির্ভয়, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। মুন্নি এবার ভয়ার্ত চোখে নির্ভীকের দিকে তাকালো। সে জানে নির্ভীক একবার যা বলে তাই করে। এখন যদি সত্যি সত্যি প্রভা ওকে মারে, নির্ভীক, তুই এই মেয়েটার জন্য আমাকে মারতে চাইছিস? তুই আমাদের এতদিনের সম্পর্কের কথা ভুলে গেলি? এতদিনের সম্পর্কের কথা মানেটা কি? তোর আর আমার কখনোই সেই সম্পর্ক ছিল না। আর এই ঘটনাটা প্রভার সাথে ঘটেছে বলে আমি এমনটা করেছি তা না। অন্য যে কেউ ওর জায়গায় থাকলে আমি তাই করতাম। শেষের কথাটা শুনে প্রভার একটু মন খারাপ হলো। অন্য যে কেউ, আর প্রভা কি একটু আলাদা হতে পারতো না? এমনিতেই নির্ভীক তাকে একবারে বিশ্বাস করেনি বলে
আগে থেকে মনটা একটু খারাপ ছিল, এখন তা আরো বেড়ে গেল। শেষবারের মতো বলছি, মুন্নি, প্রভার কাছে ক্ষমা চা। উনি আর কোনো উপায় না পেয়ে প্রভাকে সরি। বললো এটা না করলে নির্ভীক যদি আরো রেগে যায় তাহলে সমস্যা হবে। সবাই প্রভার কাছে ক্ষমা চাওয়া হয়ে গেলে নির্ভীক ওদের সবাইকে যেতে বলে। ওরা সবাই চলে যেতে প্রভা নির্ভীককে বলল, আমি আসি বড় ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর একটা কথা বড় ভাই, আমি কখনো মিথ্যে কথা বলি না, অন্তত কাউকে ফাঁসানোর জন্য তো কখনোই না। বলে প্রভা সেখান থেকে চলে গেল। মনে মনে তার নির্ভীকের প্রতি খুব অভিমান হয়েছে, কিন্তু কেন? নির্ভীক ওকে একেবারে কেন বিশ্বাস করত? ও তো আর প্রভার অনেক দিনের পরিচিত না। প্রভা মনে মনে ভাবছে, আমি বা কেন ওনার কাছ থেকে এসব আশা করছি? কেন ওনার কাছে অন্য মেয়েদের থেকে আলাদা হতে চাইছি? কেন? এর কোনো উত্তর প্রভা পেল না। সে হয়তো নিজেও বুঝতে পারছে না যে তার মনের এই একটা জায়গা অন্য কেউ দখল করেছে। সে যে নিজেই সেই জায়গাটা করে দিচ্ছে এটাও হয়তো তার জানা নেই। তার জীবনে যে প্রণয়ের সূচনা হতে চলল এটাও সে বুঝতে পারছে না। তবে না হয় হয় তার মনের অগোচরেই সবটা হোক, ক্ষতি তো আর নেই। নির্ভীক, আমার ফোনের চার্জার কই রে? নির্ভয়ের প্রশ্ন শুনে নির্ভীক ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে তাকালো ওর দিকে। দিনের মধ্যে কমপক্ষে 10 বার নির্ভয় ওকে এই একটা প্রশ্নই করে। সারাদিন ফোন চালিয়ে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আবার আর ফোন চার্জার খুঁজে পায় না। তখন এসে নির্ভীককে জিজ্ঞেস করে যে ওর ফোনের চার্জার কই? প্রতিদিন এক প্রশ্ন কেন জিজ্ঞেস করিস নির্ভয়? তুই খুব ভালো করে জানিস যে তোর ফোনের চার্জার আমার কাছে থাকে না, তুই নিজেই কোথাও একটা রেখে দিয়ে ভুলে যাস। নির্ভীকের কথা শুনে নির্ভয় দাঁত বের করে হেসে নির্ভীকের পাশে বসল। আসলে কি বলতো ভাই, তোকে এই কথাটা না বলা পর্যন্ত আমি খুঁজে পাই না। তাহলে এখন তো খুঁজে পাবি। যা এখান থেকে, বিরক্ত করিস না আমায়। কি বললি? আমি তোকে বিরক্ত করি? ঠিক কথাটা অভিমানী কণ্ঠে বলে পরক্ষণে আবার দাঁত বের করে হেসে বলল, ঠিকই বলেছিস, আমি তোকে খুব বিরক্ত করি। তুই ভেবে দেখতো, আমি যদি তোকে বিরক্ত না করতাম তাহলে তোর জীবনটা কোন লেভেলের নিরামিষ হতো। জীবনে তো একটা প্রেমও করলি না যে আমার ভাবি এসে তোকে বিরক্ত করবে। নির্ভয়ের কথা শুনে নির্ভীক একটা হতাশার শ্বাস পেল। এই ছেলে ঘুরে ফিরে সেই একই প্রশ্ন তোলে। নির্ভয় এবার সিরিয়াস ভঙ্গিতে নির্ভীককে বলল, এই ভাই বল না, তুই কি প্রেম করবি না কখনো? নির্ভীক এবার নির্ভয়ের দিকে তাকে বিরক্ত মাখা কণ্ঠে বলল, আমাকে যে এতজন জ্ঞান দিচ্ছিস, তুই নিজে কেন প্রেম করিস না? আগে তুই প্রেম কর, তারপর আমি করব। নির্ভীকের কথা শুনে নির্ভয় হালকা হাসল। প্রেম তো একবার তার জীবনে এসেছিল, কিন্তু ধরে আর রাখতে পারল না। এদিকে নির্ভয়কে হঠাৎ করে চুপ করে থাকতে দেখে নির্ভীক ওর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, তোর আবার কি হলো? প্রেমের কথা শুনে এমন চুপ করে গেলি কেন? নির্ভয় নিজেকে স্বাভাবিক করে বলল, আমাকে তো কেউ প্রেমের প্রস্তাব দেয় না যে আমি প্রেম করব। আর তুই তুই কাউকে ভালোবাসিস না? নির্ভীকের হঠাৎ এমন প্রশ্নে নির্ভয় খানিকটা অবাক হলো। আজ পর্যন্ত নির্ভীক কখনো ওকে এমন প্রশ্ন করেনি। সে এখন কি উত্তর দেবে? ও খুব ভালো করে জানে যে নির্ভীকের কাছে মিথ্যে বলতে গেলেও নিশ্চিত ধরা খাবে। এদিকে নির্ভীক মনে মনে খুব করে চাচ্ছে আজ যেন অন্তত নির্ভয় ওকে সত্যিটা বলে দেয়। আর কতদিন এভাবে ওর থেকে সবটা লুকিয়ে রাখবে? নির্ভীকের খুব করে জানতে ইচ্ছে হয় যে নির্ভয়ের অনুভূতি ঠিক কতটা তীব্র ছিল, নাকি এখনো ততটাই তীব্র আছে। কিন্তু নির্ভয় এবারও নির্ভীককে নিরাশ করে কথা ঘুরিয়ে নিল। নির্ভীক নির্ভয়ের অগোচরে একটা দীর্ঘশ্বাস পেল। সে আর কখনোই এই বিষয়ে নির্ভয়ের কাছে কিছু জানতে চাইবে না যতদিন না নির্ভয় নিজ থেকে ওকে কিছু বলবে। এই নির্ভীক, আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। নির্ভীক ফ্রিকুচকে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, কিসের উত্তর দেব? কেসটা কি বলতো আমায়? কিসের কেস? তোর আর প্রভার কেসটা কি? নির্ভীক এবার বিরক্তির দৃষ্টিতে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, হয় পরিষ্কার করে বল, না হলে রুম থেকে বের হ। এমন ভাব করছিস যেন বুঝতেই পারছিস না আমি কি ব্যাপারে জিজ্ঞেস করছি। না রে ভাই, আমি সত্যি বুঝতে পারছি না। আসলে কি বলতো, আমার তো আর তোর মতন অত বুদ্ধি নেই। ও তাহলে তুই মানিস যে তোর থেকে আমার বুদ্ধিটা বেশি আছে? বাদ দে তো, আমি যেটা বলছিলাম, কি বলছিলাম আমি? নির্ভীক এবার অত্যন্ত রাগী দৃষ্টিতে নির্ভয়ের দিকেই তাকিয়ে বলল, তোর কি আমার হাতে চর খাওয়ার ইচ্ছে হয়েছে নির্ভয়? আমার মাথা কিন্তু এমনিতেই গরম আছে। শেষ সুযোগ দিলাম, হয় কথাটা বলবি নয়তো রুম থেকে বের হবি।
আরে ভাই এত গরম হও কেন? বলছি তো, সত্যি করে বলবি, তুই কি প্রভাকে পছন্দ করিস? শোন, নির্ভয়ের কথা শুনে নির্ভীক অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? তুই এই ফালতু কথাটা বলার জন্য আমার সময় নষ্ট করলি? নির্ভীক, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি এমন দেখলি বলতো যে ভাবছিস আমি প্রভাকে পছন্দ করি? কি দেখিনি সেটা বল। তুই নিজে একবার ভেবে দেখ তো, তুই প্রভার সাথে যে ব্যবহারটা করছিস, অন্য কোনো মেয়ের সাথে আর এভাবে কথা বলিস বা বলেছিস? সত্যি করে বল। নির্ভয়ের কথা শুনে নির্ভীক ভাবল সে সত্যি হয়তো কখনো কোনো মেয়ের সাথে অত্যন্ত প্রয়োজন ছাড়া কথা বলেনি, কিন্তু নির্ভয়কে সেটা বুঝতে দেওয়া যাবে না। তুই কি পার্থক্য দেখলি আমায় বলতো? ও বিপদে পড়েছিল তাই আমি ওকে সাহায্য করেছি। এটা তো বাকি সবার ক্ষেত্রেই আমি করি না? বাকি সবার ব্যাপার আর প্রভার ব্যাপারটা এক না নির্ভীক। বাকি সবার বিপদে তুই পাশে থাকলেও এতটা উত্তেজিত হস না, ঠান্ডা মাথায় সবটা সামাল দিস। কোনো মেয়ে আঘাত পেলেও তুই কখনো নিজে আগ বাড়িয়ে তার হাতে পানি দিয়ে দিস না, বরং অন্য কোনো মেয়েকে তার সাহায্যের জন্য ডাকিস। যেখানে ভার্সিটির কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথা বলা তো দূর, তাদের দিকে তুই তাকাসও না। সেখানে প্রভাবকে তুই নিজে আমাদের সাথে ক্যান্টিনে এক টেবিলে বসে খাবার অনুমতি দিয়েছিস। আর এটা কিন্তু নতুন নয় যে কোনো মেয়ে তোর সাথে বসতে চেয়েছে, কিন্তু তুই এটা মনে কর যে তুই কোনোদিন কাউকে বসার অনুমতি দিসনি। তুই আগ বাড়িয়ে কখনো কোনো মেয়ের নাম জিজ্ঞেস করেছিস? করিসনি, কিন্তু প্রভাকে করেছিস। ইভেন আজ যখন প্রভা ওর মুখে পানি দিচ্ছিল তখন আমি তোকে খেয়াল করেছি নির্ভীক। তোর ওর প্রতি দৃষ্টিটা অন্য মেয়েদের থেকে আলাদা ছিল। কারণ প্রভাও অন্য মেয়েদের থেকে আলাদা নির্ভয়, ও অন্য মেয়েদের মতন গায়ে পড়া স্বভাবের না। তুই তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মেয়েদেরকে ইগনোর করতিস। তুই কি এটা বুঝতে পারিস না যে প্রভা তোর ওপর কাস্ট? নির্ভীক এবার আর উত্তর দিল না। সে নিজেও এটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে প্রভাকে পছন্দ করে, কিন্তু বাকি মেয়েদের মতো নির্ভীক ওর মুখের উপর বলতে পারে না যে আমার সাথে মেশার চেষ্টা করো না। মেয়েটা একটু চটপটে হলেও সহজ সরল, তার মধ্যে আসার পর থেকে শুধু সমস্যার মধ্যেই পড়ছে। সব মিলিয়ে না চাইতো যেন প্রভার প্রতি নির্ভীকের একটা দুর্বলতা তৈরি হয়েছে। নির্ভীককে চুপ থাকতে দেখে নির্ভয় বলল, দেখ ভাই, তুই তো আর সন্ন্যাস ব্রত গ্রহণ করিসনি যে তুই বিয়ে করবি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি ভালো লাগে তাহলে লাগতে দে, নিজেকে আটকাস না। আর প্রভা যে বাকি মেয়েদের থেকে একটু হলেও আলাদা, সেটা নিশ্চয়ই তোকে আমার বোঝাতে হবে না। নির্ভীক কিছু বলতে চাইছিল, কিন্তু নির্ভয় তাকে সুযোগ দিল না। সে চায় যে কথাগুলো নির্ভীককে সে বলেছে সেগুলো নিয়েই যেন সে ভাবে। নির্ভয় বিছানা থেকে উঠে বলল, আমার ঘুম পাচ্ছে ভাই, আমি গেলাম, তুইও ঘুমিয়ে পড়। আর একা ঘুমোতে সমস্যা হলে আমাকে বলতে পারিস। ভাবি নেই তো কি হয়েছে, আমি আছি না, তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেবো। কথাটা বলতেই নির্ভীক ওর দিকে বালিশ ছুঁড়ে মারল। এতক্ষণে অবশ্য নির্ভয় সেখান থেকে চলে গেছে। নির্ভীক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দরজাটা আগে বন্ধ করে দিল, না হলে যে কোনো সময় আবার নির্ভয় চলে আসতে পারে। নির্ভীক দরজাটা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নির্ভয়ের সামনে ওর কাছে কথাগুলোর গুরুত্ব নেই বোঝালেও নির্ভীক নিজেও মনে মনে একই কথাগুলো ভাবছিল। নির্ভীকের প্রভার কান্নারত মুখটা মনে পড়ে গেল। কেমন ছোট বাচ্চার মতো অভিযোগ করে বলেছিল তখন, ওরা আমাকে মেরেছে বড় ভাই। কথাটা মনে হতে নির্ভীক নিজে হেসে ফেলল। সে হাসি সাক্ষী হয়ে রইল আকাশের অসংখ্য তারা আর একটা চাঁদ। কোনো মানবীর চোখে যদি সেই হাসি ধরা পড়তো তাহলে হয়তো কিছুক্ষণের জন্য হলেও সেখানে সে থমকে যেত। নিজের লজ্জা শরম ভুলে গিয়ে হয়তো বেহার মতো তাকিয়ে থাকতো সেই হাসির অধিকারী মানুষটার মুখের দিকে, আর মনে মনে প্রার্থনা করতো যেন এই হাসিটা বন্ধ হয়। কিন্তু সব আশা তো আর পূর্ণ হওয়ার নয়। হঠাৎই আবার নির্ভীকের হাসিটা থেমে গেল। সে কেন প্রভার কথা মনে করে হাসছে নিজেকে সেই প্রশ্নটা করল, কিন্তু কোনো উত্তর পেল না। নির্ভীক মনে মনে ভাবল, তাহলে কি নির্ভয়ের কথাই ঠিক? আমি কি প্রভাকে পছন্দ করতে শুরু করেছি? নিজের করা প্রশ্নের জবাবে নিজেই দুই দিকে মাথা নেড়ে না বোধ করতে জানালো। না না, নির্ভয় ভুল বলছে। ও তো সবসময় বাড়াবাড়ি করে, এমন কিছুই না। নির্ভীক নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করলো যে ও প্রভাকে পছন্দ করে না, কিন্তু নিজের ভেতরের সত্তাটা যেন সেটা মানতেই চাইছে না। কেউ একজন যেন ভেতর থেকে নির্ভীককে প্রশ্ন করছে, তুই যদি ওকে পছন্দ করেও থাকিস তাহলে সমস্যা কোথায়? আর যদি পছন্দ নাই করে থাকিস তাহলে ওকে এতটা গুরুত্ব দিচ্ছিস কেন? কেন ওকে তোর কাছাকাছি আসতে দিচ্ছিস? নির্ভীক আর এসব নিয়ে ভাবতেই পারল না। শেষ পর্যন্ত সে নিজেকে এটাই বোঝালো যে
প্রভাকে সে পছন্দ করে না। মেয়েটা একটু সহজ সরল বলেই ওকে একটু সাহায্য করেছে, এর থেকে বেশি আর কিছুই না। রাতে দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে সকালে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে যায় প্রভার। ঘুম থেকে তাড়াহুড়ো করে কোনো মতে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজকে সকালে নাস্তাটাও করা হয়নি প্রভার, কিন্তু তাড়াহুড়ো করে কোনো লাভ হলো না। ভার্সিটি এসে পৌঁছতে পৌঁছতে ইতিমধ্যে তার প্রথম ক্লাস শুরু হয়ে গেছে। প্রভা আর ক্লাসে যেতে ইচ্ছে করলো না, ক্ষুধা লেগেছে প্রচুর। ঘুমটা ঠিকঠাক না হওয়াতে মাথাটাও ধরেছে। প্রভা তাই ঠিক করলো আগে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিবে, তারপর ক্লাস করবে। ক্যান্টিনে গিয়ে প্রভা দুটো পরোটা নিল। প্রভা এবার বসার জন্য টেবিল খুঁজতে লাগলো। 2-3টে টেবিল ফাঁকা আছে ঠিকই, কিন্তু সেগুলো নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি এখানে এখনো ঠিকভাবে। আর যেগুলো 2-1জন করে বসেছে সেগুলোতে বসতে ইচ্ছে করছে না। চেনে না জানে না, হুট করে কি আর কারোর সাথে বসে খেতে ইচ্ছে করে নাকি? এদিক ওদিক তাকাতে প্রভার চোখ পড়ল নির্ভীক আর নির্ভয়ের উপর। আজকেও তারা একই টেবিলে বসে দুজন গল্প করছে। বেশ অনেকক্ষণ থেকে প্রভাকে খেয়াল করলেও প্রভা তাকাতে নির্ভীক প্রভার উপর থেকে চোখ সরিয়ে নেয়। প্রভা যে ওদেরকে দেখতে পেয়েছে সে বিষয়টা নির্ভীকের অগোচরে নেই। সে ভেবেছিল প্রভা নিশ্চয়ই ওদের এখানে এসে আবার বসতে যাবে, কিন্তু এতক্ষণ দেরি করছে কেন প্রভা সেটাই নির্ভীক বুঝতে পারছে না। কিন্তু প্রভা তাকে অবাক করে দিয়ে গিয়ে অন্য টেবিলে বসে পড়লো। নির্ভীক প্রভার এই কাজে বেশ অবাক হলো। যে মেয়েটা তাকে দেখতে পেলেই সব কিছু ছেড়ে ছুড়ে আগে তার সাথে কথা বলতে আসে, সেই মেয়েটা আজকে তাকে দেখলো না। নির্ভীকের কেন জানি ব্যাপারটা ভালো লাগলো না। নির্ভীক এই ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল যে কালকে প্রভাকে একেবারে বিশ্বাস না করায় প্রভার হয়তো একটু ওর উপর মনোক্ষুণ্ণ হয়েছে। প্রভার শেষের কথাটা সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছিল। সেও তাই এই ব্যাপারটা নিয়ে আজকে প্রভার সাথে একটু কথা বলতে চেয়েছিল। প্রভাকে সে বোঝাতে চেয়েছিল যে তাকে প্রথমবার বিশ্বাস না করার কারণ ছিল নির্ভীকের কাছে, কিন্তু প্রভা তার সমস্ত পরিকল্পনা মাটি করে দিয়ে অন্য টেবিলে বসে পড়ল। কিন্তু নির্ভীক কেন জানে প্রভার সাথে এই বিষয়ে কথা না বলে থাকতে পারছে না। কেন জানি তার মন প্রভাকে বোঝাতে চাইছে প্রভাকে অবিশ্বাস করেনি, কিন্তু পরক্ষণে আবার মনে হলো বিশ্বাসও তো করেনি। কিন্তু সে যাই হোক, তার এখন এটাই চিন্তা প্রভার সাথে সে এই বিষয়ে কথা বলবে। নির্ভীক একবার নির্ভয়ের দিকে তাকালো। এখন নির্ভয়ই তাকে সাহায্য করতে পারে, কিন্তু এই ছেলের সবটাতে বাড়াবাড়ি। আর ব্যাপারটা যদি নির্ভীক সম্পর্কে হয় তাহলে তো কোনো কথাই নেই। নির্ভীক তাও অনেক কষ্টে নিজেকে রাজি করিয়ে নির্ভয়কে একবার ডাকলো। নির্ভয় নির্ভয় ফোনের উপর দৃষ্টি রেখেই বলল, 2 কান আছে, শুনতে পাচ্ছি, বলতে থাক। নির্ভীকের কথা যেন গুলিয়ে যাচ্ছে, তার কথা গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। সত্যি বলতে তার স্বভাবের সাথে এই ব্যাপারটা একেবারে বেমানা যে সে তার বন্ধুকে দিয়ে একটা মেয়েকে ডেকে পাঠাবে। সে নিজেকে আশ্বস্ত করে বলল, এটা কি এমন ব্যাপার? একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছে, তাই তো আমি সেটা মেটাতে চাচ্ছি। ওকে গিয়ে ডেকে নিয়ে আয় তো। নির্ভয় ফোনের উপর দৃষ্টি রেখেই বলল, কাকে? তোর পিছনে তাকিয়ে দেখ। আমার এখন পেছনে তাকানোর সময় নেই ভাই, না হলে গেমের মধ্যে শত্রুর হাতে মরা পড়বো। তুই নাম বল, আমি গেমটা শেষ করে ডেকে নিয়ে আসছি। প্রভাকে ডেকে নিয়ে আয়। নির্ভীকের কথা শুনে নির্ভয় গেম খেলা বন্ধ করে দিয়ে ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। নির্ভীক নির্ভয়ের তাকানো দেখে এদিক সেদিক এলোমেলো দৃষ্টি ফেলতে লাগলো। সে খুব ভালো করে বুঝতে পারছে যে এই নির্ভয় এখন আবার ড্রামা শুরু করবে। এই নির্ভীক, তার মানে আমি কাল রাতে তোকে যেটা বলেছিলাম সেটাই ঠিক? বল, তুই প্রভাকে পছন্দ করিস তাই না? হাই, তুই কি ওকে প্রপোজ করার জন্য ডাকতে বললি? নির্ভীক রাগী দৃষ্টিতে নির্ভয়ের দিকে তাকিয়ে বলল, আমি বলি 1 লাইন আর তুই বুঝিস 5 লাইন, তাই না? প্রভার সাথে কিছু কথা ছিল, তাই তোকে ডাকতে বলেছি। ও, তার মানে অন্য কিছু না? তাহলে আমি ডাকতে পারবো না, তোর দরকার তুই গিয়ে ডেকে নিয়ে আয়। কথাটা বলে নির্ভয় আবার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। নির্ভীক এবার শান্ত কণ্ঠে নির্ভয়কে বলল, যা না নির্ভয়, ডেকে নিয়ে আয় না প্রভাকে। তোর দরকার তুই গিয়ে ডেকে নিয়ে আয়। যদি পছন্দ করতে তাও একটা কথা ছিল, তাহলে আমি দরকার পড়লে তুলে নিয়ে আসতাম প্রভাকে, কিন্তু এখন আর পারবো না। নির্ভীক বুঝতে পারলো এভাবে কাজ হবে না। নির্ভয়ের সাথে ওর ভাষাতেই কথা বলতে হবে। ঠিক আছে, তুই যখন ডাকবি না তখন থাক। এত তাড়াতাড়ি কি আর প্রেম হয়? ভেবেছিলাম প্রভার সাথে কথা বলতে বলতে হয়তো ভালো লাগবে, কিন্তু তুই তো আর সেটা হতে দিলি না। কথাটা শোনার সাথে সাথে নির্ভয় আবারও ফোনের উপর থেকে চোখ সরিয়ে নির্ভীকের দিকে তাকিয়ে বলল,
সত্যি তুই প্রেম করবি প্রভার সাথে? দেখ, আমাকে একদম বোকা বানাবি না। হ্যাঁ নে বাবা, ওর সাথে তো সেই জন্যই কথা বলতে চাইছি। দেখ নির্ভীক, পরে কিন্তু তুই পাল্টে খাবি না। আমি প্রভাকে ডেকে নিয়ে আসি, তুই কিন্তু আজকেই সবটা ফাইনাল করে ফেলবি।